নমস্কার, আমি সুতপা। সুতপা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বাড়ির সবচেয়ে ছোট সদস্য অর্থাৎ আমার শাশুড়ি মার হঠাৎ বায়না কোথাও ঘুরতে নিয়ে যেতেই হবে। তাই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে 112 কিলোমিটার পার করে প্রথমে এসে দাঁড়ালাম কোলাঘাটে। আপাতত চলুন সকালের খাওয়া দাওয়া পর্ব করে নেওয়া যাক। ড্রাইভার সন্তু সমেত 4 জন 4 রকমের ধোসা খেয়ে আবারও যাত্রা শুরু করলাম। কোলাঘাট থেকে এবার সোজা খড়গপুরের দিকে চলেছি। আজকের গন্তব্য অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। তবে এ পথে প্রথমবার হওয়ায় জিপিএসসি ভরসা। ঝাড়গ্রামে লোথাশুলি ঢুকতেই প্রথম ট্যুরিস্ট স্পট ক্রিশ গার্ডেনের বোর্ড চোখে পড়ল। চলুন প্রথমে এখান থেকেই শুরু করা যাক। গেট থেকে ঢুকতেই চোখে পড়ল এখানে কি কি দেখার আছে। ভিতরে ঢুকতে এন্ট্রি ফিস বড়দের ক্ষেত্রে জনপ্রতি 50 টাকা আর ছোটদের ক্ষেত্রে 20 টাকা। এদিকে ভুলভুলিয়া, এদিকে অ্যাকোয়ারিয়াম। কোন দিক দিয়ে ঘুরে ওই দিকে গোল করে ঘুরে আসবো? হ্যাঁ, এই সামনে কি আছে গেস্ট হাউস ছাড়া? ভুলভুলিয়া কোন দিকে? এন্ট্রি ফিসে সেটাও দেখা যাবে তো? ভুলভুলিয়া গড় শালবনীতে অবস্থিত এই ক্রিশ গার্ডেন একটি প্রাইভেট প্রপার্টি। তবে এটি সর্বসাধারণের জন্যই খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আবার ভিতরে ওনাদের নিজস্ব রিসর্ট, হোটেল, রেস্টুরেন্টও রয়েছে। আর এই হলো ভুলভুলাইয়া, যেখানে একটি কাচের ঘর রয়েছে আর ঢোকা মাত্রই চারিদিকে নিজের প্রতিবিম্বই দেখতে পাচ্ছি। আবার তা অনেকগুলো করে, বেশ মজার। কিন্তু চলুন এবার আশপাশটাও ঘুরে দেখে নিই। এই অ্যামিউজমেন্ট পার্কের ডান দিকে ক্রিশ ভিলাতে ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা রয়েছে। তবে লোধাশুলি ঢোকার সময়ই চোখে পড়েছিল বেশ কয়েকটা রিসর্ট, গেস্ট হাউস, হোটেল। আমাদের এখনো কোনো হোটেল বুক করা নেই। ভাবছি কোথায় থাকবো, তাই নিয়ে এখনো চলছে জল্পনা। ওদিকে বাকিরা সবাই গাড়িতেই বসে আছে। তাই চলুন একটু তাড়াতাড়ি ঘুরে দেখে নিই এই অ্যামিউজমেন্ট পার্ক। তবে এটি কিন্তু মেনটেন করা হয় খুবই ভালোভাবে। সামনেই অ্যাকোয়ারিয়াম হাউস। চলুন বিভিন্ন মাছেদের একবার দেখে নিই। তবে ছোট বড় আমরা প্রত্যেকেই মাছ, পাখি, ফুল, সবুজ প্রকৃতি ভালোবাসি। তাই পার্কটি ঘুরে দেখতে ভালোই সময় কাটবে সব বয়সের সকলেরই। যারা এখানকার গেস্ট হাউসে থাকবেন তাদের জন্য কোনো এন্ট্রি ফিজের প্রয়োজন নেই। সামনে পাখির কিচিরমিচির পাখিরালয় আছে। পাখিরালয়ে অস্ট্রেলিয়ান ডাব বার্ড, বিভিন্ন ধরনের ককটেল বার্ড, নানা প্রজাতির পায়রা, এমনকি অনেক খরগোশও রয়েছে। তাছাড়াও টার্কি বার্ড, গোল্ডেন ফেজেন্ট, পাইনাপেল ক্যানিওর, আরও নানা প্রজাতির পাখিরা রয়েছে প্রজাতি অনুযায়ী আলাদা আলাদা খাঁচায়। তাদের আচরণও ভিন্ন ভিন্ন, আবার ডাকাডাকি হাঁকাহাঁকিও আলাদা আলাদা প্রকারের। তবে প্রত্যেককে যত্ন করা হয় প্রতিদিনই। পাখিদের খাঁচাতে তাদের প্রজাতির নামের বোর্ডও ঝোলানো রয়েছে খাঁচার সামনেই। এখানকার চারিদিকের খোলামেলা প্রশস্ত জায়গা দেখে মনে হচ্ছে শীতের বেলাতে সপরিবারে একটা গোটা দিনও কাটানো যাবে এখানে। বেশ ভালোই কাটবে তাতে। বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে এখানে নানা ধরনের রাইডের ব্যবস্থা। রোদ্রে ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে আবার বিশ্রামও নিতে পারেন গাছের ছায়ায়। বসার ব্যবস্থাও রয়েছে। মোটের ওপর সমস্ত এরিয়া জুড়েই পরিপাটি সাজানো গোছানো এই পার্ক। 50 টাকা এন্ট্রি ফিসের বিনিময়ে অনেক সময় ধরেই
ঘুরতে পারবেন এখানকার মনোরম পরিবেশে। মেন গেট থেকে ঢোকার পর পুরোপুরি গোল করে একবার ঘুরে নিলাম এই ক্রিশ গার্ডেন। তবে এদিকটায় রয়েছে সুন্দর সুন্দর নানা স্কাল্পচারও। তাহলে এবার বাইরে বেরোনো যাক, চলুন। গেট থেকে বেরোলেই ঠিক উল্টো দিকে রয়েছে আবার এই প্রপার্টির আরেক অংশ, ক্রিশ পিকনিক স্পট। শীতকাল মানেই তো আমরা নতুন নতুন পিকনিক স্পটের খোঁজ করতে থাকি, তাই একদিনের পিকনিক ভ্রমণের জন্য এই জায়গাটি কিন্তু মন্দ নয়। এ সমস্ত ব্যাপারে অনলাইন বুকিংয়ের সুবিধা রয়েছে ওনাদের নিজস্ব ওয়েবসাইটে। ক্রিশ গার্ডেন দেখে মেন রোডে উঠেই কিছুটা যেতেই আবার ডান দিকে চোখে পড়ল ঝাড়গ্রামের আর এক সাইট সিইং স্পট আমলাচটি ভেষজ উদ্যানের বোর্ড। চলুন এবারে না হয় সেটাও দেখে আসি। তবে মেন রোড থেকে এখনো 2.5 কিলোমিটার পথ যেতে হবে তার জন্য। যদিও এই পথটি খুবই সুন্দর, দুপাশে যতদূর চোখ যায় শুধুই সোনালী রঙের ধানের জমি, আবার চাষের জমি পাহারার জন্য উঁচু গাছে তৈরি রয়েছে কাঠের মাচাও। শিরশিগ্রাম পেরোতেই রাস্তার রূপ আরও পাল্টে গেল। আঁকাবাঁকা লাল মাটির রাস্তার দুধারে আবার লম্বা লম্বা ঝাউ গাছ। হঠাৎ করে দেখে মনে হবে যেন কোনো পাহাড়ি পথে চলে এসেছি আমরা। ওদিকে জিপিএস বলছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। সামনেই ভেষজ উদ্যান। এন্ট্রি ফিস জনপ্রতি 5 টাকা 2 হুইলারের জন্য। পার্কিং চার্জ হলো 5 টাকা, আর 4 হুইলারের জন্য পার্কিং চার্জ 10 টাকা। তবে টিকিট কাউন্টারে কোথাও কাউকে দেখতে না পেয়ে আগে চলুন ভিতরেই যাওয়া যাক, তারপর না হয় খোঁজ খবর করা যাবে খন। এই উদ্যান খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মাঝে 2টো থেকে 2:30টা যদিও লাঞ্চ ব্রেক। ভিতরে সমস্ত রকমের যানবাহন নিয়েই প্রবেশ নিষেধ। এই ভেষজ উদ্যানে আসলে সত্যিই কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকতে হবে চারিপাশে। বিশাল প্রশস্ত জায়গা জুড়ে রয়েছে প্রচুর চেনা অচেনা গাছের প্রজাতি, কিন্তু প্রত্যেক প্রকারের গাছেদের সামনে লেখা রয়েছে তাদের ভেষজ গুণাগুণ, অর্থাৎ কিনা কোন গাছের কোন অংশ খেলে ওষুধের কাজ করবে। প্রত্যেক গাছের আবার বিজ্ঞানসম্মত নামও লেখা রয়েছে। এদের মধ্যে অনেক গাছই হয়তো আমাদের কারো না কারোর বাড়িতে রয়েছে, কিন্তু ভেষজ বা ঔষধিক উপকারিতা হয়তো আমরা জানি না। তাই অনেকটা সময় হাতে নিয়ে আসলে এই ভেষজ উদ্যান ঘুরে দেখা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই সমস্ত এরিয়াটি পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ দ্বারা পরিচালিত। এটি ঝাড়গ্রাম রিসার্চ রেঞ্জ। দাদা, টিকিট কাউন্টারে কেউ নেই তো? কতটা বড় দাদা এটা? হ্যাঁ, 2 হেক্টর। বাবা, আরো আছে পিছনে? কত রকমের গাছ আছে? 650 স্পেসিস। আর সব 650 সব বর্ণনা দেওয়া আছে। এই যেমন এই ছোট্ট গাছগুলির নাম লাল মুসলি, আর এর কন্দমূল গবাদি পশুর অতিসারে ব্যবহার করা হয়। অর্থাৎ প্রতিটি গাছের মূল, কাণ্ড বা যে অংশের উপকারিতা রয়েছে সেই অংশই ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। তবে উপকারিতা ছাড়াও যে সমস্ত গাছ বিরল প্রজাতির, তাদের ফল, ফুল, গাছসহ বর্ণনাও রয়েছে। 20,000 স্কোয়ার মিটার জায়গা জুড়ে এই ভেষজ উদ্যান কিন্তু রক্ষণাবেক্ষণও করা হয় ভালোভাবেই। চলুন কিছুটা সময় সবুজ গাছেদের চিনে নিয়ে আবার যেতে হবে আরেক জায়গায়। এটা নার্সারি না, গাছ কেনা যায়। ডিপার্টমেন্ট থেকে চালানো হয় না? হ্যাঁ,
এটা কতটা ডিপার্টমেন্টের একটা পার্ট 2 হেক্টর হচ্ছে এক্স2 কনজারভেশন সাইট, যেটা মেডিসিনাল গার্ডেনটা আছে এটা 2 হেক্টর আছে, ডাই গার্ডেন আছে, স্পাইস গার্ডেন আছে, 1 হেক্টর বাম্বু সেটআপ আছে। ঠিক আছে, আর কি জানবেন বলুন। একদিনে ঝাড়গ্রাম ভ্রমণে এখনো বাকি রয়েছে অনেক কিছুই, তাই আর বেশি সময় নিয়ে ঘুরে দেখা হলো না এই পুরো উদ্যান। ভিতরে কর্মীদেরকে গাড়ি পার্কিং সহ 15 টাকা টিকিট মূল্য দিয়ে এবারে তাহলে চলুন পরের ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। তবে কোনটা আগে দেখে নিলে সুবিধা হবে সেটা ভাবতে ভাবতে সিদ্ধান্ত নেওয়া হলো এবারে প্রথমে আমরা যাব চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির, কারণ বেশি দেরি করলে মন্দির হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই চলুন সেদিকেই আগে যাওয়া যাক। শালবনির ওপর দিয়ে যেতে যেতে মনে হচ্ছে যেন ডুয়ার্সের ঘন অরণ্যের মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে। কালো রাস্তার দুধারে ঘন শালবনের জঙ্গল, মাঝে মাঝে কোথাও আবার এলিফ্যান্ট জোনের সাবধানতাও রয়েছে। হাতির দল কখনো কখনো রাস্তার এপার থেকে ওপারেও হেঁটে চলে যায়। তবে কালো পিচের রাস্তাও লাল মাটির ধুলোতে লাল হয়ে উঠেছে। এ পথে গাড়ি নিয়ে ছুটে চলাও কিন্তু চরম আকর্ষণীয়। সবুজ শাল গাছের আবডালে মনে হচ্ছে যেন সবুজ গুহার ভিতর দিয়ে আমরা ছুটে চলেছি। রামকৃষ্ণ মিশন, এটা রামকৃষ্ণ মিশন। গুগল ম্যাপ দেখাচ্ছে কেন্দুয়া থেকে বাঁদিকে ঝাড়গ্রাম জাম্বনি রোড হয়ে এখনো 21 কিলোমিটার রাস্তা শেষে তারপর মন্দির। ওদিকে মা ছেলে এখনো গাড়ি থেকে নামেনি, বসে বসেই হাঁপিয়ে পড়েছে। তবে গ্রামের পথ ধরে গ্রামের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করেই পৌঁছে গেলাম কনক অরণ্য লেখা বিশাল তোরণের সামনে। সামনেই কনক দুর্গা মন্দির। মন্দিরের নাম অনুসারেই এই অরণ্যের নামকরণ। ঘন জঙ্গলের মধ্যে রাস্তা সোজা চলে গেছে কার পার্কিং এরিয়াতে। বিশাল পার্কিং এরিয়ার আশেপাশে আবার দেখছি বেশ কয়েকটি খাবারের দোকানপাটও রয়েছে, এমনকি থাকার জায়গাও রয়েছে। এখানে গাড়ি পার্কিং এর চার্জ এক এক গাড়ির ক্ষেত্রে এক এক রকমের। এবারে মেন রাস্তায় উঠে ডান দিকের হাঁটা পথেই পৌঁছতে হবে মন্দিরে। হাঁটতে হবে অনেকটাই, সেই ভেবে মা আর গাড়ি থেকে নামলই না। চলুন তাহলে যাওয়া যাক ঘন অরণ্যের মাঝের রাস্তা দিয়ে। এই বিশাল অরণ্যের মাঝে ডুলুং নদীর তীরে রয়েছে মন্দির। কনক অরণ্য সম্পর্কে বোর্ডে লেখা অনুযায়ী এটি একটি জীব বৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান। এখন পুজোর কারণে স্থানীয় মানুষদের দ্বারা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত এই উপবন। এই পবিত্র উপবনটি প্রায় 60 একর জমি জুড়ে রয়েছে। এখানে 388টি বিভিন্ন প্রজাতির ভেষজ গুল্ম গাছ এবং লতা গুল্ম সহ 105টি প্রজাতির ঔষধি গাছও রয়েছে। মা কনক দুর্গার সুপ্রাচীন ঐতিহাসিক মন্দিরটিকে নির্ভর করে এই উপবনটি পবিত্র বলে মনে করা হয়। তাছাড়া উপবনটি উভচর আর সরীসৃপ সহ বিভিন্ন প্রজাতির প্রাণীকে রক্ষা করে চলেছে। প্রায় 300 মিটারেরও বেশি হেঁটে চলে আসলাম মন্দির চত্বরে। যদিও আসার পথে একটা টোটো চলাচল করতে দেখেছি, পরে না হয় সে ব্যাপারে জিজ্ঞেস করে নেওয়া যাবে। এখন আগে চলুন পুজো দেওয়া যায় কিনা দেখে নিই। মন্দির খোলা আছে তো? কতক্ষণ থাকবে? মানে পুজো বন্ধ করে দিতে পারবো তো? কজন দেবেন? একজন। কত ডালা? যেমন নেবেন, না নিলে তো বলা যাবে না। জুতো কি এখানে রেখে যাবো? এখান থেকেই বেরোবো তো? না ওই পিছনে আবার নদী আছে না? আসুন মিষ্টি করা তো বলুন। এমনি আলাদা আলাদা রকম নিলে কত করে এই প্যাকেটগুলো? এই যে ঠাকুরের যা যা আছে আলাদা আলাদা কত করে? তাহলে ওই রেট চারটা, ওই রেট চারটা সবথেকে বেটার হবে।
8টা দোকানে আমি অটো রেট চার্জ করে দিয়েছি, সবার জন্য ফিক্সড করে দিয়েছি। হ্যাঁ, এটাই ভালো সিস্টেম। ঠিক আছে, দাও। 200 টাকা নিয়েছো তো? হ্যাঁ, আমার হাতে তো 60 টাকা। দোকান থেকে বলে দেওয়া হলো হনুমানদের থেকে সাবধানে থাকতে। প্রত্যেকেরই হাতে যা কিছু থাকে সবই নাকি তারা টেনে হিঁচড়ে নিয়ে পালায়। তাই পুজোর উপকরণ যতটা সম্ভব লুকিয়ে নিয়ে চলেছি মন্দিরের দিকে। তারপর জানি না কি হবে। চিল্কিগড়ের এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে অনেক ঐতিহাসিক কাহিনী। 500 বছরেরও বেশি পুরনো এই মন্দিরে মা কনক দেবী দেবী দুর্গারূপে পূজিত হন। খুব জাগ্রত বলে মনে করেন সকল ভক্তরা। পুজো দেওয়ার সময়সীমা সকাল 10টা থেকে দুপুর 1টা। মায়ের অন্নভোগের পর ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে এখানে, কিন্তু তা আগে থেকে জানাতে হবে। এবারে চলুন ভিতরে মায়ের দর্শন করে পুজো দিয়ে নিই। তবে ভিতরে এই মুহূর্তে থাকা সকলের পুজো শেষ হবে, তারপর আবার বাইরে দাঁড়িয়ে থাকা সকলে ভিতরে ঢুকতে পারবেন। তাই খানিক অপেক্ষাই করতে হলো, যদিও মায়ের মূর্তির ভিডিও ও ছবি তোলার নিষেধ রয়েছে। তবে অপেক্ষা করতে গিয়ে পুজোর উপকরণ চলে গেল হনুমানদের দখলে। আমার একার নয়, সকলের হাতে যা কিছু আছে সবই নিয়ে দৌড়ে পালাচ্ছে হনুমানের দল। মন্দিরে লাঠি হাতে পাহারা দেওয়া সত্ত্বেও নিস্তার পাচ্ছেন না অনেকেই। এ ব্যাপারে সতর্ক থাকাই ভালো। এবারে বলি এই মন্দিরের ইতিকথা। ঝাড়গ্রাম স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে এই চিল্কিগড়, কাছেই রাজবাড়ি। চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ স্বপ্নে কনক দুর্গা মূর্তি দেখতে পেয়েছিলেন। একই সাথে পুরোহিত রামকৃষ্ণ সারেঙ্গী ও শ্যাকরা যোগেন্দ্রনাথ কামিল্য মায়ের স্বপ্নাদিষ্ট হন। এমনকি পুরোহিত মহাশয়কে মা পুজোর বিধি ও মন্ত্র শিখিয়ে দেন। সেই মতো রাজা গোপীনাথ রানী গোবিন্দমণির হাতের কঙ্কন দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করান। কনক মানে সোনা, সেই অনুসারেই দেবীর নাম কনক দুর্গা। 2 ফুট উচ্চতার দেবী মূর্তির 4টি হাত। আজও পুরোহিত রামচন্দ্র সারেঙ্গীর বংশধর বংশ পরম্পরায় পুজো করে চলেছেন এখানে। মাওবাদী আমলে 2007-08 সালে মূর্তিটি 2বার চুরি হয়েছিল। বর্তমানে অষ্টধাতু দিয়ে তৈরি একটি নতুন মূর্তি তৈরি করা হয়েছে। স্থানীয়রা বলেন যে একসময় মানুষ বলি দেওয়ার প্রথা ছিল এখানে, যতক্ষণ না রক্ত পাশে দুলুং নদীতে পৌঁছাতো। তবে দেবীর নির্দেশেই এই প্রথা বন্ধ হয়ে যায়। তবুও পশু বলি, বিশেষ করে ছাগল বলি এখনো ঘটে। এটি ঘটে কাছেরই বনের গভীর জঙ্গলে অষ্টমীর রাতে। স্থানীয়রা বিশ্বাস করেন যে নবমীতে দেবী দুর্গা নিজে রান্না করেন। দুর্গাপুজোর সময় এখানে ভিড় হয় প্রচুর। বর্তমানে চিল্কিগড় ওয়েলফেয়ার ট্রাস্ট এই মন্দির পরিচালনা করছেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম ডুলুং নদীর ধারে। কনক দুর্গা মন্দিরের বাদিকে রয়েছে নবনির্মিত রাধাকৃষ্ণ মন্দির। তারই সামনে থেকে এই রাস্তা নেমে গেছে নিচে নদীর তীরে। বর্ষায় এই নদী কিন্তু উত্তাল থাকে। এই নদী পার করেই ওপারে রাজবাড়ি। চলুন এবারে যাব সেখানে। তার আগে খানিক নদী তীরে দাঁড়িয়ে স্থানীয় মানুষজনের সাথে গল্প করে নিলাম। ডুলুং নদী বয়ে গেছে লাল মাটির ওপর দিয়ে পাথুরে আঁকাবাঁকা পথে। নদী পার থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই বাঁদিকে রাজবাড়ির তৈরি রাধাকৃষ্ণ মন্দিরটি ভগ্নস্তূপে পরিণত হয়েছিল, তাই নতুনভাবে এটি তৈরি করা হয়েছে পুরনো মন্দিরের স্থানেই। বেশ অনেকটা পথ হেঁটে ফেরার পথে দেখতে পেলাম একটি মাত্র টোটো যাতায়াত করছে, যারা হাঁটতে চাইবে না তাদের জন্য। এবার এই টোটোটার জন্য আবার অপেক্ষা করতে হবে। 10 টাকা যেতে, 10 টাকা আসতে। কর্ণকরণের বিশাল তোরণ থেকে ডান দিকের রাস্তা দিয়ে 1 কিলোমিটার পথ পেরোলেই চিল্কিগড় রাজবাড়ি। ডুলুং নদীর ওপর দিয়ে এই রাস্তা সোজা চলে গেছে রাজবাড়ির সামনে। তাই নদীর জল বর্ষায় যখন খুব বেশি থাকে তখন এ রাস্তা পারাপার হওয়া অসাধ্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়।
তবে এখন নভেম্বর মাসে জল অনেক কম থাকায় নদী পার হতে কোনো অসুবিধায় পড়তে হলো না আমাদের। আর ওই যে দূরে সামনে রাজবাড়ির মূল ফটক দেখা যাচ্ছে, যা প্রাচীনত্বের ইঙ্গিত বয়ে নিয়ে চলেছে। রাজবাড়ি চত্বর কিন্তু পুরোটাই প্রাচীর দিয়ে ঘেরা। চিল্কিগড় রাজবাড়ি নিয়েও রয়েছে অনেক ঐতিহাসিক গল্প। পঞ্চদশ শতাব্দীতে জাম্বনি থানার এই অংশটি জঙ্গলমহলের এক রাজার অধীনে ছিল। পরে গজপতি সাম্রাজ্যের অধিপতি প্রতাপরুদ্রকে এই পরগনাটি দখলের আদেশ দেন। প্রতাপরুদ্র এই অঞ্চলটির শাসনভার তুলে দেন তার বন্ধু বলভদ্র ত্রিপাঠীর হাতে। এরপর বিভিন্ন রাজার শাসনের মধ্যে দিয়ে অতিবাহিত হওয়ার পর আনুমানিক অষ্টাদশ শতকের প্রথম দিকে গোপীনাথ সিংহের হাতে শাসনভার আসে। গোপীনাথ সিংহের কোনো পুত্র সন্তান ছিল না। তার একমাত্র কন্যার বিবাহের পর এই শাসনভার চলে যায় তার দৌহিত্রের হাতে। বর্তমানে মূল রাজবাড়িটি পশ্চিমবঙ্গ সরকারের ICDS বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের মূল অফিস ঘর। তবে রাজপরিবারের বংশের সদস্যরা আজও বাস করেন এই মূল বাসভবনে। 1693 থেকে 1765 সাল পর্যন্ত রাজা গোপীনাথ সিংহ রাজত্ব করেছিলেন এখানে। প্রজাবৎসল রাজা গোপীনাথ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি। তারই সময়কালে নানা মন্দির প্রতিস্থাপন হয়। সামনে শিব মন্দিরটি নতুনভাবে নির্মাণ কাজ করা হয়েছে। আগের মন্দিরটি ভগ্নদশা অবস্থা হয়ে পড়ায় এই উদ্যোগ সদ্যই হয়েছে। তাছাড়া তার এই বাঁদিকে রয়েছে গায়ত্রী মন্দির, যা এখনো সেই পুরনো অবস্থাতেই পড়ে আছে। এরই আবার বাঁদিকে রয়েছে কালাচাঁদ জিউ মন্দির। 9টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের সুগঠিত কারুকাজ অস্পষ্ট হয়ে গেলেও আজও ঐতিহ্যের প্রতীক। সেকালে নিয়ম ছিল রাজবংশের সদস্য ও রাজপুরোহিত ছাড়া সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এখনকার কপুরুষ তাহলে যুবরাজ বাহাদুরের নাতি আছে, নাতবউ আছে, তার ছেলের বৌমা আছে থাকে ভেতরে। হ্যাঁ, তাদের সোর্স অফ ইনকাম কিছু নেই, ওই জন্যই মেনটেনার করা হচ্ছে না। মেনটেন্স করা, এটা তো বাড়তি খরচ না, মন্দিরটা মেনটেন করা তো বাড়তি খরচ। ওই যে 2000 টাকা প্রত্যেক মাসে দেওয়া ওনাদের পক্ষে টাকা হয়ে যায়। 12 মাসে 24,000। মানে কেউ যদি দায়িত্ব নেয় আশেপাশের লোকজন, তাহলে হ্যাঁ একটা পুরনো ঐতিহ্য তো বজায় থাকবে। আর আমরা তো ভারতীয় সংস্কৃতি এই তো তাই তো, আমরা বাঙালি মানেই তো তাই। আমার মনে হয় রাধা গোবিন্দ মন্দিরের বর্তমান পুরোহিতের অনেক আক্ষেপ অনুতাপ শুনতে শুনতে সত্যিই মনে হচ্ছে বেঁচে থাকুক বাংলার সকল পুরনো ঐতিহ্য। চলুন এবারে যাওয়া যাক আরেক গন্তব্যে। মাঝে কিছুটা সময়ের মধ্যে হোটেল বুকিং আর খাওয়া দাওয়া পর্ব সেরে নিলাম। এবারে ঝাড়গ্রাম মেইন সিটিতে এসে স্টেশন পার করে চলেছি এখন ডিয়ার পার্ক বা জুয়ের দিকে। জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক খোলা থাকে শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর গরমকালে বিকেল 6টা পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার এই জু বন্ধ থাকে। টিকিট মূল্য বড়দের 25 টাকা ও ছোটদের 10 টাকা। চলুন তাহলে আপনাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি সম্পূর্ণ জু। গেটের দুপাশে দুরকম ভাষায় টিকিট কাউন্টার। ভিতরে ঢুকতেই বলা হলো ডান দিকের রাস্তা বা বাঁ দিকের লালমাটির রাস্তা যে কোনো একদিক দিয়ে গেলেই চলবে। এই জুওলজিক্যাল পার্ক খোলা হয়েছিল রাজ্য ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা। এটি 1980 সালে একটি ডিয়ার পার্ক হিসাবেই প্রতিষ্ঠিত হয়েছিল। 2005 সালে এটি মিনি চিড়িয়াখানা হিসাবে স্বীকৃতি পায়, আর 2014 সালে এটিকে প্রধান চিড়িয়াখানায় রূপান্তরিত করা হয়। 2021-22 সাল অনুসারে এই চিড়িয়াখানায় 187টি স্তন্যপায়ী প্রাণী, 84টি পাখি এবং 63টি সরীসৃপ ছিল। পুরো চিড়িয়াখানাটি বৃত্তাকারে। একবার হাঁটা শুরু করলে গোল করে ঘুরে আসতে বাধ্য, অন্য কোনো উপায় নেই। আর বিশালাকার গোল অঞ্চলের পুরোটাই রয়েছে হরিণ।
হরিণের আবার নানা প্রকারভেদ রয়েছে। পাশাপাশি তাছাড়াও রয়েছে স্নেকস, ক্রোকোডাইল, ব্ল্যাক র্যাবিট, উলফ, পিকক, বিয়ার্স আর বিভিন্ন ধরনের মানকি। নানা প্রকারের গাছ, ফুল সেগুলিও চোখে পড়বে এখানে। তবে এখানে এমন অনেক প্রাণী রয়েছে যারা এই ভূপ্রাকৃতিক অঞ্চলের সাথে সত্যিই অমিল। একটা গোটা দিন সময় নিয়ে পরিবারের সাথে ছোটদেরকে নিয়ে কাটানোর এক আদর্শ জায়গা কিন্তু এই চিড়িয়াখানা। নীল গাইগুলো বিশাল বড় বড় হরিণ। ঘড়িতে এখন 4:30 মতো বাজে। মোটামুটি পুরো চিড়িয়াখানাই ঘোরা হয়ে গেল। চলুন তাহলে এবার ঝাড়গ্রাম ভ্রমণের বাকি সাইট সিন পয়েন্ট কমপ্লিট করে ফেলা যাক। আবারও রেল লাইন পার করে চলে আসলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজপ্রাসাদ হলো মল্লদেব রাজপরিবারের বর্তমান আবাসস্থল। তবে ভিতরে প্রবেশ সকলের জন্য নিষেধ। প্রশাসন ও রাজবাড়ির অতিথি ছাড়া কেউই প্রবেশ করলে জরিমানা দিতে হবে। রাজবাড়ির নিচে প্রায় 10টি কক্ষ পরিবার দ্বারা পরিচালিত হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা হয়েছে। চাইলে সেখানেও থাকতে পারেন। তবে রাজবাড়ির ঠিক উল্টো দিকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরও অনেক ট্যুরিস্ট কমপ্লেক্স রয়েছে। এখানে সব ক্ষেত্রেই বুকিং অনলাইনেই হয়ে থাকে। ঝাড়গ্রাম রাজবাড়ির গেটের সামনে খানিক দাঁড়িয়ে থেকে এবারে চলে যাব সাবিত্রী মন্দিরে। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করেই পৌঁছে গেলাম মন্দিরের সামনে। বাইরের গেটটি ঠেলে ঢুকতেই মনটা জুড়িয়ে গেল। চারিদিকে সুন্দর পরিপাটি ফুলের বাগান, তারই মাঝখান থেকে হেঁটে গিয়ে মন্দির। সন্ধে হতেই আলো জ্বলে উঠল মন্দিরের, যা সমস্ত পরিবেশের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলল। সাবিত্রী মন্দির ঝাড়গ্রাম রাজপরিবারের পবিত্র মাতৃমন্দির। রাজস্থানের সামন্তরাজ শ্রী সর্বেশ্বর সিংহ পুরীর জগন্নাথ দর্শন করে ফেরার সময় ঝাড়িখণ্ডের জঙ্গলমহলে কোনো এক অলৌকিক কারণে থেকে যান। তৎকালীন মাল রাজাকে পরাজিত করে মল্লদেব উপাধি নেন। পরে স্বপ্নাদিষ্ট হয়ে প্রস্তর নির্মিত দেবী মন্দিরটি স্থাপন করেন। মন্দিরটির পিছনে একটি বড় পুকুর খননের সময় অনেক পুরাতাত্ত্বিক নিদর্শনও মেলে। এই মন্দিরে 350 বছর ধরে আজও নিত্য পূজা নিষ্ঠার সঙ্গে চলে আসছে। মন্দিরের পাশের মাঠের ঈদের উৎসব প্রায় খ্রিস্টপূর্ব 1200 সাল থেকে সাড়ম্বরে হয়ে আসছে একই সাথে। সাবিত্রী দেবী এখানে দেবী দুর্গা ধ্যানে পূজিতা হন। এখানে যেমন সুন্দর মায়ের রূপ, তেমনই সুন্দর মন্দিরের পরিবেশ। এবারে আজকে আমাদের ঝাড়গ্রাম ভ্রমণের শেষ গন্তব্য ট্রাইবাল মিউজিয়াম, কিন্তু এসে দেখছি তা বন্ধ হয়ে গেছে। এখন 5:09 মতো বাজে, 5টাতেই বন্ধ হয়ে যায়। তবে এই লোকেশনের ধারণা থাকলে চাইলে সকালেই দেখে যেতে পারতাম আমরা। এ পথেই গিয়েছিলাম চিল্কিগড়ে। আজ তবে এই পর্যন্তই থাক। আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন আর এক জায়গায়। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।